নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে আরও একবার অনেক দিন পর হাজির হয়েছেন কাকলি গুপ্ত। লিখছেন, অনেকগুলো দিন পর তোমাদের গোপাদি আবার ভূতের মতো হাজির হলো আরও একটি সত্য ঘটনা নিয়ে। সহেলি, তোমার উপস্থাপনার প্রশংসা না করে থাকা যায় না। কণ্ঠের মধুরতায় ঘটনার রেশ মনে দাগ কেটে যায়। আজ আমি আবার সেই গয়াধামের একটা সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। এটা আনুমানিক 2010 সালের ঘটনা হবে। আমার ছেলের একজন টিচারের সাথে ঘটে যাওয়া একটা বড় দুর্ঘটনা। ওনার স্ত্রী একটা হঠকারিতায় নিজেদের জীবনটা শেষ করে দেয়। এবার আমার কর্তার কাছে গয়া সংক্রান্ত অনেক গল্প শুনেছেন স্যার। ধরলেন আমার কর্তাকে, দাদা তুমি চলো আমায় নিয়ে, আমি আমার স্ত্রীর পিণ্ডদানের কাজটা করে আসি। ওনার স্ত্রী আত্মহত্যা করেছিলেন ছোট দুটো ফুলের মতো বাচ্চাকে রেখে। একটি মেয়ে 2.5 বছর আর একটা ছেলে 8 মাস। তার পিণ্ডদান করার জন্য কর্তা চললেন গয়া ছেলের মাস্টারকে নিয়ে। ওখানে পৌঁছে আমাদের পিতৃতুল্য সেই ইনচার্জ স্বামীজিকে বউয়ের মৃত্যুর ঘটনাটা বললেন মাস্টারমশাই। স্বামীজি শুনে বললেন, আমার কর্তাকে, গোপাল রে, এই কাজের জন্য তো প্রেতশিলায় যেতে হবে। আমি একজন খুব ভালো পুরোহিত বলে দেব, তাকে নিয়ে যাস তোরা আগামীকাল ভোরে। আর সব সময় পুরোহিতের সাথেই থাকবি, কাজেই অন্য কোনো ঝামেলা হবে না। অতৃপ্ত আত্মার শান্তি প্রদান ক্রিয়া তো, একটু সাবধানে থাকা ভালো। সেই রাত ঘুমিয়ে পড়ে পরের দিন খুব ভোরে উঠলেন স্যার আর আমার কর্তা। স্নান সেরে আশ্রমের অফিসের ঘরে ওনারা হাজির। স্বামীজি বললেন, একটু দাঁড়া, আমি আসছি। মিনিট 15 পরে ফিরলেন একজন পুরোহিতকে সঙ্গে নিয়ে, আর বললেন, আমার যা যা বলার সব বলে দিয়েছি ওনাকে। তোরা দুজনে শুধু এনার সঙ্গ ছাড়বি না, একদম এটা মাথায় রাখবি। যা, রওনা হ, ঠাকুরের আশীর্বাদ নিয়ে যা। পিণ্ডদানের বিধি অনুযায়ী ফল্গু নদীর ধার, বিষ্ণুর পাদপদ্ম, অক্ষয় বট, ব্যাস, এই পিণ্ডদানের কাজ শেষ। এই ক্ষেত্রে যেহেতু অপমৃত্যুর ঘটনা, তাই প্রেতশিলায় যেতে হচ্ছে এদের। বেশ অনেকটা দূর এই জায়গাটা, আর অনেক উঁচু পাহাড়ের ওপরে উঠে কাজটা করতে হবে। আর সেই সময় সেই প্রেতশিলায় যাবার সুব্যবস্থা ছিল না। পাহাড় কেটে বানানো সিঁড়ি সব, কোনোটা 1 ফুট উঁচু, কোনোটা 6 ইঞ্চি, আবার কোনোটা 1.5 ফুট। পুরোহিত মশাইয়ের যেহেতু আসেন, তাই এই স্থানের মাঝখানে ওনাদের খুব একটা সমস্যা হচ্ছে না পাহাড় বেয়ে ওপরে উঠতে। স্যারও চলে যাচ্ছেন ঠিকই ঠাকুরমশাইয়ের পিছে পিছে। হঠাৎ শুরু হলো দমকা হাওয়া, আর হাওয়াতে কখনো গরম ভাব, কখনো বা ঠান্ডা ভাব। হাওয়াটা অদ্ভুত রকম লাগলো এদের কাছে। পুরোহিতকে বলতে শুনলেন আমার কর্তা, সাবধানে উঠুন দাদা সিঁড়ি দিয়ে। বেশ কিছুটা উঠে আমার কর্তার তো দমটা বন্ধ হয়ে আসছিল। সামনে তাকিয়ে আর দেখতে পান না স্যার আর পুরোহিতকে, কিন্তু ওনার আর ওঠার ক্ষমতা নেই। গলা বুক শুকিয়ে কাঠ, রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে, আর উনি পাহাড়ের মাঝখানে ফেসে গেছেন। কাঁধের ব্যাগ থেকে জলের বোতল থেকে একটু জল খেলেন, আবারও উঠবেন। ইতিমধ্যে উনি প্রায় 100 থেকে 150 সিঁড়ি উঠে গেছেন, আর প্রায় এতটাই সিঁড়ি বাকি। শেষ অবধি যেতে হবে। জলের বোতল খুলতেই আবার কোথা থেকে একটা হাওয়ার ঝোঁক এসে বোতলটা ধপ করে ফেলে দিল। উনি সিঁড়িতে বসে পড়লেন। মাথার ওপর ফাটানো রোদ, জনমানব শূন্য পাহাড়ের মাঝে বসে উনি একা। বুঝতে পারছিলেন আমার কর্তা এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। বলা বাহুল্য, এত কিলোমিটার দূরে কলকাতায় আমি ফোন করলেই আমি চিন্তা করব। আমাকে বললেন উনি সিচুয়েশনটা, তবুও ফোন করেছিলেন। আমি কি করতে পারি এখান থেকে? বলছেন, আমি মনে হয় এখানেই মারা যাব, আমার এত কষ্ট হচ্ছে। আমি শান্ত হয়ে গেলাম ফোনের এই পারে। বললাম, বসে থাকো চুপ করে, একটু ছায়া, আর মনে মনে স্বয়ং নারায়ণকে স্মরণ করো। ওরা ফিরে আসুক কাজ ছেড়ে, তারপর একসাথে নিচে নেমো। ফোন কেটে গেল। আমরা কিন্তু কেউ ফোন কাটিনি, উনিও কাটেননি, আমিও কাটিনি, এমনি ফোন কেটে গেল। আবারও মিনিট 5 পর কল করলাম, নট রিচেবল। 10 মিনিট পর কল করলাম, নট রিচেবল। ঘরে আমি একা, বিচলিত হচ্ছি বটে, কিন্তু তাও নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে শুধু জব করে চলছি মনে মনে। প্রায় 40 মিনিট পর স্যার আমায় ফোন করলেন। দিদি, গোপাল দাদাকে খুঁজে পাচ্ছিলাম না আমরা, উপরে উঠে ফোন করছি, ফোন লাগছে না। আমার কর্তা স্যার থেকে ফোনটা নিয়ে বলল, তোমার সাথে কথা বলে আমি সিঁড়িতেই বসে আছি, দেখি কি একটা পার্টি নামছে নিচে তাদের কাজ ছেড়ে।
তাদের সাথে একজন বয়স্ক মানুষ ডুলি চেপে উঠেছেন। ডুলির কোমরে জলের বোতল দেখে আমি জল চাইলাম। ডুলি ভাই একটু থেমে বললেন, বাবুয়া আপ বিমার হো ক্যা? আমি সব ঘটনা বললাম। লো লো মুঝসে পানি লো, ছিটা মারো আঁখ মে। সে যাত্রায় প্রাণে বাঁচল মনে হচ্ছিল। এরপর বাকি সিঁড়ি পার করতে করতে খুব একটা সময় লাগলো না। হয়তো আমাদের চোখের অন্তরালে সেই ডুলি ভাইকেই ঠাকুর পাঠিয়েছিলেন। যতক্ষণ আমার কর্তা শেষ অবধি ওপরে এসে হাজির হন ততক্ষণে পিণ্ডদানের কাজ শেষ হয়ে গেছে। উনি হাত জোর করে পাশে বসলেন। এবার কাজ সেরে উঠে দাঁড়াবেন। পুরোহিত বাদে তখন সবাই আবার কোথা থেকে সেই গরম হাওয়ার ঝলক এসে ফুল, তুলসী, চাল, কলা, বসার আসন সব উড়িয়ে নিয়ে গেল। মোম জ্বলছিল, সেটাও উধাও। ঠাকুরমশাই বললেন, বসে পড়ুন আপনারা দুজন। ওরা বসে পড়ল। পুরোহিত শুরু করলেন জোরে জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনারাও বলুন। স্যারকে বললেন, আপনি ক্ষমা চান বউয়ের কাছে। বলুন, বাচ্চাদের আমি সব সময় খেয়াল রাখবো, মানুষের মতো মানুষ করব, কথা দিন। পুরোহিত বলে চললেন। উনি যে নিজে ভুল করেছেন সেটা উনি আজকে অনুভব করছেন। কে চায় বলুন তো দাদা পৃথিবী ছেড়ে চলে যেতে, তাও এমন ফুলের মতো দুটো শিশুকে রেখে? উনি নিজেও শান্তি পাচ্ছেন না। আজ সে অতৃপ্ত আত্মার মুক্তি হচ্ছে, তাই এই উৎপাত। এবং অনেক কিছুই ঘটে, আমরা তার সাক্ষী। ভয় নেই, শুধু হরিনাম করুন, হরিনাম ছাড়া আর কিচ্ছু না। সেই ঝোড়ো হাওয়া চলছেই তখনও। স্যার পুরোহিতের কথা শুনে সব বললেন। তারপর ধীরে 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 সব শান্ত হলো। স্যার নিজে আমায় ফোন করে বলেছেন, দিদি শরীর মুহূর্তে হালকা হয়ে গেছিল। আস্তে আস্তে তারপর ওনারা একসঙ্গে নেমে এসেছিলেন। তো ওনার স্বামী যেভাবে আটকে পড়েছিলেন, কিছুতেই নামতে উঠতে পারছিলেন না, ক্ষমা করবেন, উঠতে পারছিলেন না। ওরা উঠে গেছে, ওনারাও হয়তো খেয়াল করেননি যে পেছনে উনি রয়ে গেছেন। ওনার চোখে অন্ধকার লেগে গেছে, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। খুবই বিপজ্জনক পরিস্থিতি, তার সঙ্গে নেটওয়ার্ক পাচ্ছে না মোবাইলে। পেলেও যে কলকাতায় বসে আছে সে কি করবে? সত্যি খুবই ভয়ানক পরিস্থিতি। আগের দিনের কমেন্টেও দেখলাম অনেকেই লিখেছেন এসব হয় না, নানা রকম কিছু। তো এইগুলো নিয়ে সত্যিই ভেবেছি আর কোনো উত্তর দেব না। যারা এরকম বলছে তারা বলুক, কারণ সত্যিই আমিও চাই না যে তাদের মধ্যে এগুলো বিশ্বাস করানোর জন্য কোনো ঘটনা ঘটুক। তার থেকে অবিশ্বাস অনেক ভালো। এরপর সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন আজকে প্রথমবার, এনার নাম আমি প্রথম দেখছি, পুলক সেন। উনি থাকেন শেওড়াপুলিতে। উনি বলছেন, আমার জীবনে কোনোদিন কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, আজ অবধি কখনো ঘটেনি, কোনো অভিজ্ঞতা হয়নি আমার পরিচিত কারোরও। কিন্তু আমার স্ত্রী বছর দুয়েক ধরে ফেসবুকের একটি মহিলা সংক্রান্ত আমাদের লোকাল একটা গ্রুপের মধ্যে আছে। সেখানে ওরা মেয়েদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তো একদিন এই যখন কালী পুজোর আগে যে ভূত চতুর্দশী হয় সেই উপলক্ষে একটা পোস্ট করেছিল সবাই, যে যে যার ঘটনা বলো। এবার ঘটনা বলতে বলতে একটা দিদি থেমে গেছিলেন। তো আমার স্ত্রী অর্ধেকটা ঘটনা পড়ার পর বললে, আপনি আর ঘটনাটা দিলেন না। তার নাম্বার ছিল, তাকে আলাদা করে জিজ্ঞেস করাতে তিনি বললেন, হ্যাঁ বাড়িতে সবাই আপত্তি করছিল, পোস্টটা কমপ্লিট করিনি, তো তোমাকে বলছি। তিনি ঘটনাটা বলেছেন এনার স্ত্রীকে, ইনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করছেন এবং একটাই শর্ত রেখেছেন যে নাম প্রকাশ করবেন না। যে কটা নাম এখানে ব্যবহার করা হচ্ছে সমস্ত কিন্তু গুপ্ত নাম, আসল ব্যক্তিদের নাম এখানে ব্যবহার হয়নি, এইটুকুই তার শর্ত ছিল। সে ভদ্রমহিলা বলছেন আমার স্ত্রীকে, জানো তো ঘটনাটা অনেক বছর আগের। ভদ্রমহিলা বললেন, তার ভাইপো অজয় আর তার বন্ধু আমান, পাঞ্জাবি ছেলে, তো ওদেরই একটা কমন ফ্রেন্ডের দিদির বিয়েতে নিমন্ত্রণ খেতে গেছিল। শেষের দিকে ওদের পরিবেশন করতে হয়, ফলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। আমরা বাড়িতে অবশ্য জানতাম, কেউ আমরা চিন্তা করিনি। কিন্তু সেদিন ওদের সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমার ভাইপো জয় আমার বৌদিকে ঘটনাটা বলছিল। প্রথমে তো ও কাউকে ঘটনাটা বলতে চায়নি, স্বীকার করতে চায়নি। পরে অনেক কষ্টে আমরা পুরো বিষয়টা জেনেছিলাম।
প্রথমে অর্ধেকটা বলে থেমে যেত, ভাবতো কেউ বিশ্বাস করবে না, যদিও বা বিশ্বাস করে মা, কাকিমা, পিসিরা, তারা বকাবকি করবে। ঘটনাটা হলো, ওরা রেল লাইন পার করে করে প্রচণ্ড বাড়ি ফিরত। কোথাকার জায়গা আপনারা মোটামুটি বুঝতে পারবেন, কিন্তু যেহেতু বারণ করেছেন বলে জায়গাটার নাম আমি সরাসরি বলছি না, মোটামুটি শেওড়াফুলির ওই সাইডেই। এত রিস্ক নিয়ে লাইনের পার করতো বলে মা, কাকিমা, পিসিরা প্রচণ্ড তার সঙ্গে অশান্তি করতো। কিন্তু অশান্তি করলেও এদের কোনো চেতনা ছিল না, যেটা বারণ করা হতো অল্প বয়সী ছেলেদের যা হয় সেটাই করতো। তো আমন ছিল খুব দুঃসাহসিক একটা ছেলে, ওর কোনো ভয় ডর বলতে কিছু ছিল না। আর তার সঙ্গে মিশে মিশে ওনার যে ভাইপো জয়, সে ওর মতো হয়ে গেছিল আর কি, ওর আর কোনো ভয় টয় লাগে না। তবে ছেলেটা খুব মিশুখে আমন। পাঞ্জাবি ছেলে হলে কি হবে, এত সুন্দর বাংলা বলে, কেউ বলবে না যে ও পাঞ্জাবি ছেলে। এবার ওরা বড় হয়েছে, সব সময় তো পেছনে ঘ্যান ঘ্যান করা যায় না, কলেজে উঠেছে। এমন ছেলেটা খারাপ না, ডান পিটে। ওরা সেদিন রাতে কি হয়েছে, আগের স্টেশনে নেমেছে। রাত তখন প্রায় 12টা বাজে, ট্রেন লেট, আকাশে চাঁদ নেই, শুধু মেঘের ভেতর লুকোনো হালকা আলো, যেটা চারপাশকে আরও বেশি অন্ধকার করে তুলেছে। জয় আর আমন স্টেশনে নামলো শেষ ট্রেন ধরে। স্টেশনটা নির্জন, নামমাত্র আলো জ্বলছে। প্ল্যাটফর্মের শেষে একটা পুরনো ল্যাম্পপোস্ট কাঁপতে কাঁপতে চলছে, যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে। এমন সময় নামাটা ঠিক হলো তো? জয়া আপন মনে ফিসফিস করে বলল। আমান হেসে বলল, এই শর্টকাটটা না নিলে বাড়ি পৌঁছতে আরও আধ ঘন্টা লাগতো। ভয় পাস না, শর্টকাট নেব, ফাটাফাট বাড়ি চলে যাব। স্টেশন ছাড়িয়ে একটা নির্জন রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে দুজন। দুপাশে নয়নঝুলি, গোগলার জঙ্গল, আর মাঝে রেল লাইনটা সোজা চলে গেছে অন্ধকারের দিকে। শীতের দিন, তবে এখন ওদের মনে হলো আজ যেন একটু বেশি ঠান্ডা লাগছে। অগ্রহায়ণ মাস, বিয়ের সিজন যেমন শুরু হয়েছে, শীতও সবে শুরু হয়েছে। তো শীতের যে দাপট, সেটা কিন্তু তখনও শুরু হয়নি। রাতের বেলা ঠান্ডা লাগে, কিন্তু সারাদিন ঠান্ডা অনুভূত হয় না। এতক্ষণ বিয়ে বাড়ি ছিল, ঠান্ডার কোনো কিছু ওরা বোধগম্য হয়নি। কিন্তু এখন ঠান্ডা হাওয়াটা বেশ গায়ে বিঁধছে, তার সঙ্গে একটা অদ্ভুত পচা গন্ধ বাতাসে ভাসছে। পুরনো লোহা আর যেন কিছু পচা জিনিস। খুব স্বাভাবিক, অনেক সময় রেল লাইনের ধারে কুকুর বেড়ালের কাটা শরীর অথবা কোনো বুনো ইঁদুরের কাটা শরীরও পড়ে থাকে, সেগুলো পচে যায়, বা অনেকে এসে রেল লাইনের ধারে ফেলেও দিয়ে যায়, সেখান থেকে হয়তো গন্ধ ছাড়ছে। দুজনে হাঁটা শুরু করলো গন্ধটাকে ইগনোর করে। সব কিছু স্বাভাবিক ছিল, শুধু নিজেদের পায়ের শব্দ আর মাঝে মাঝে দূরের কুকুরের ডাক, এছাড়া আর কিছু ছিল না। আর খুব কান পাতলে ঝিঝির শব্দ। হঠাৎ অজয় থেমে গেল, বলল, শোন। আমান বলল, কি? জয় বলল, কেউ কি হাঁটছে আমাদের পেছনে? দুজনেই একসাথে পেছন ফিরে তাকালো। কেউ নেই, শুধু অন্ধকার আর রেল লাইনের ওপর লম্বা ছায়া। তোর তো মাথা খারাপ হয়েছে রে, আমান বলল, চল, কথা বাড়াস না। কিন্তু খানিক বাদে আমানেরও ভীষণ অবাক লাগলো। পেছনে একটা শব্দ আসছে, কেউ হেঁটে আসছে পেছন পেছন। চারদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। তারা তো আর মেয়ে নয় যে বিয়ে বাড়ি থেকে গয়নাগাটি পরে ফিরছে। কেউ পেছন পেছন আসবে, গয়না হাতড়াবে। জাস্ট প্যান্ট শার্ট পরে আছে, তাতেও আবার কিছুটা হলুদের রস লেগে আছে, কারণ লাস্টের দুটো ব্যাচে ওরা পরিবেশন করছিল। তাদের পেছন পেছন এসে কারোর খুব একটা কোনো লাভ হবে না। আরও কিছুটা এগোতে তারা একটা বাঁক পেরোলো। পেছনে আর কোনো পায়ের শব্দ পেল না। তবে এতক্ষণে আমান খেয়াল করলো, সেই যে পচা গন্ধটা ওরা পাচ্ছিল, সেটা তো সমানেই ওদের সঙ্গে চলেছে। খাওয়ার পর দুটো ব্যাচ পরিবেশন করছে, ফলে এমনি ওদের গা গুলোচ্ছিল। এই গন্ধে বমি যেন ঠেলে উঠে এলো। অজয় একটু ভীতু বলে আমান তাকে নিজেই বলল, কিন্তু কথাটা তাকে ভাবালো। একটু গ্যাপ নিয়ে একটা কথা বলছি বন্ধুরা, আপনাদের মনে হতে পারে জয় বা অজয় কেন বলা হচ্ছে। উনি বলছেন এই দুটো নামই আমাকে ইউজ করতে বলেছেন, ছেলেটির আসল নাম ব্যবহার করতে বারণ করেছেন। এক জায়গায় মরা জিনিস পড়ে থাকতেই পারে, সেই গন্ধ যেখানে সেখানে ছড়াবে, কিন্তু
এতটা দূরে হেঁটে আসার পর প্রায় 12 থেকে 14 মিনিট হেঁটে ওরা গন্ধটাকে পেছনে ফেলে এসেছে। তারপরে এই গন্ধটা কি করে থাকতে পারে? দুজনের গায়ে পারফিউমের গন্ধ, যেহেতু তারা বিয়েবাড়ি থেকে আসছে। কিন্তু সেই পারফিউমের, একটা দামি পারফিউমের গন্ধকে চাপা দিয়ে পচা গন্ধটা যেন মনে হচ্ছে ওদের শরীরের সঙ্গে মিশেই ওদের সঙ্গে হেঁটে চলেছে। তখনই দেখলো সামনে রেল লাইনের মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখা যাচ্ছে একজন পুরুষ, সাদা জামা, মাথা নিচু করে দাঁড়িয়ে। এই রাতে কে রে? আমন গলা কাঁপালো এবং জয় একটু জোরেই সাহস নিয়ে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। লোকটা নড়ল না, চলল না। তারা একটু এগোলো। আচ্ছা, লোকটা কি পাগল নাকি? তাদের পাড়ায় এরকম পাগল রেল লাইনের ধারে বসে স্টোন চিপ তুলছিল একবার। সে ট্রেনে কাটা পড়েছিল। সে অবশ্য এখানে না, আগের স্টেশনে। সেই পাগলটাকে তারা সবাই চিনত। সেরকম কোনো পাগল নাকি? দেখে তো মনে হচ্ছে না। পোশাকে যেটুকু চোখে পড়ছে বেশ ধপধপে সাদা, হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছে। লোকটার কাছে পৌঁছতেই হঠাৎ ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। গন্ধটা যেন ওদের কাছ থেকে পাক খেয়ে বেরিয়ে গেল। ওদের গায়ের রোম খাড়া হয়ে গেল। জয় আর আমান একসাথে কাঁপা গলায় বলল, শুনছেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই আমান লাফ মেরে পেছনে সরে গেল। লোকটার মুখ নেই, মানে চোখ, নাক, মুখ কিচ্ছু নেই, শুধু একটা ফাঁকা মসৃণ চামড়া। চল, এখানে আর না, পালা। বুঝতে পারছিস তো ব্যাপারটা? তখনই তোকে বারণ করেছিলাম, ঘুরপথ হলে হতো। জয় চিৎকার করে বলে উঠল। দুজনেই উল্টো দিক থেকে দৌড়তে শুরু করলো। পেছনে তাকানোর সাহস নেই। দৌড়তে দৌড়তে তারা শুনতে পেল রেল লাইনের ওপর আরও একটা দৌড়নোর পায়ের শব্দ। কেউ যেন তাদের পেছনে একই গতিতে দৌড়চ্ছে। তারা ছোট্ট একটা পোলের মতো লাগলো। শুকনো নালা তলা দিয়ে গেছে, সেটা পেরোলো। এবার কি করবে? যদি উল্টো দিক থেকে ট্রেন আসে, অন্য লাইনেও তো যেতে পারবে না। ওরা লাইনে ওঠার আগে একটু নেমে ঝোপের আড়ালে দাঁড়ালো। সাপ খাবে, ইঁদুর ছুঁচো কামড়ে দেবে, কত ঝামেলা। রাত দুপুরে এইসব জায়গায় আছে, যদি শিয়াল থাকে, থাকতেও তো পারে। ওই ঝোপের মধ্যে কোনো রকমে তারা লুকালো। শ্বাস বন্ধ করে বসে রইল। জীবনে যে ঝোপগুলোর দিকে তাকিয়ে দেখে না, ঘেন্না হয়, মাঝে মাঝে নোংরা পড়ে থাকে, ট্রেন দিয়ে যাবার সময় দেখা যায়, সেই ঝোপের সাইডে শুধু প্রাণ ভয়ে তারা বসে আছে। হেন কোনো নোংরা নেই যে ওখানে পড়ে থাকে না। পায়ের শব্দটা উপরে এসে থামল। তারপর একদম নীরবতা। তার গায়ের সাথে গুলোনো শব্দটা। মনে হচ্ছে ঝোপটা সরিয়ে কেউ যদি চেষ্টা করে তাদের দেখার, সে দেখতে পেয়ে যাবে। কয়েক সেকেন্ড চুপচাপ, কোনো শব্দ নেই। জয় ফিসফিস করে বলল, গেল নাকি? আমান মাথা নাড়ল। না, গন্ধটা আছে, পাচ্ছিস না? আমাদের জন্য ওত পেতে বাইরেই আছে। তখনই ওপাশ থেকে একটা গলা ভেসে এলো, খুব কান্না আর ভয় মাখা গলা। আবার আসছে, আবার আসছে, আমার মাথাটা নিয়ে চলে যাবে, আমার মাথাটা আবার হারিয়ে যাবে। দুজনেই ভয়ে জমে গেল। গলাটা মানুষের, কিন্তু কোনো আবেগ নেই, ফাঁকা, যেন একটা টিনের কৌটোর মধ্যে থেকে আওয়াজ বেরোচ্ছে। লোকটা যেন মনে হচ্ছে লাইনের ওই পাশটায় দাঁড়িয়ে আছে, কিন্তু ঝোপের ফাঁক দিয়ে ওরা দেখতে পাচ্ছে এবার তার মুখ আছে। চোখ দুটো অস্বাভাবিক বড়, আর মুখটা ভয়ে বিস্ময়ে হাঁ হয়ে আছে। দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। আলো ধীরে ধীরে এগিয়ে আসছে। ট্রেনটা এগিয়ে আসছে। লোকটা দাঁড়িয়ে আছে। এটা কোনো লোকাল ট্রেন না, বোধহয় দূরপাল্লার কোনো ট্রেন। ট্রেন যত এগিয়ে আসছে, ভয়ে ওর চোখটা যেন আরও বড় হয়ে যাচ্ছে। পচা গন্ধটা কি মারাত্মক তীব্র হয়ে গেল। ট্রেনটা যেন লোকটাকে একদম এপার ওপার করে ফুঁড়ে দিয়ে বেরিয়ে চলে গেল। জয় সহ্য করতে পারেনি। ভয়ে সচেতনভাবেই চিৎকার বেরিয়ে এসেছিল। ঠকঠক করে কাঁপছিল, যেন মনে হচ্ছে কোনো বরফের পাহাড়ে
যদি কেউ হালকা পোশাকে দাঁড়িয়ে থাকে সে যেমন কাঁপবে ঠিক তেমনভাবে কাঁপছিল ওরা। ততক্ষণে আমনের বীরত্ব উড়ে গেছে। অনেক কষ্টে অনেক রাতে ওরা বাড়ি ফিরেছিল। বাড়ির লোক জানতো হয়তো ফিরবে না, তাই তারা আর ভয় পাননি। ভেবেছে বিয়ে বাড়ি, রাত্রিবেলা থাকবে, সকালবেলা বরকনে রওনা হবে, তারপর হয়তো আসবে। কিন্তু আমানের বাড়ি গিয়ে ধাঁধা করে জ্বর হয়েছিল। সে জ্বর বহুদিন তাকে ভুগিয়েছিল। ডাক্তার বলেছিল সর্দি নেই, কাশি নেই। কিসের জন্য যে জ্বরটা, কোনো ব্লাড টেস্টে কোনো রোগ ধরাও পড়ছে না। চেহারা এতটা খারাপ হয়ে গেছিল চিন্তার বাইরে। আর জয়ের সেই যে বমি শুরু হয়েছিল, থামে আর না। বাড়ির লোকেরা প্রথমে ভেবেছিল বিয়ে বাড়ি গেছিল, অনিয়ম করেছে, এইসব পেটের অসুখ তো স্বাভাবিক। কিন্তু শুধু বমি আর বমি, আর বমির মধ্যে পচা দুর্গন্ধ। ডাক্তার স্টুল পরীক্ষা করিয়েছিলেন, কিচ্ছু পাওয়া যায়নি। তখন আমার বৌদিকে জয় পুরো কথাটা বলতে বাধ্য হয়েছিল। শুনে আমাদের সবার গায়ে কাঁটা দিয়েছিল। জয় মিথ্যে বলার ছেলে নয়। সে যখন কথা বলছিল তখন ঠকঠক করে কাঁপছিল। এই অবস্থাটা কাটাতে অনেক দিন লেগেছিল। তারপর সেই বৌদি পীর বাবার থেকে জল পোড়া এনে বাড়ির কাউকে কিছু বলে না, ছেলেকে আস্তে আস্তে খাওয়ায়, আর যা যা কিছু জিনিস পালন করতে বলে সেগুলোকে ছেলেকে পালন করায়। ছেলে সুস্থ হয়ে যায়। আড়ালে আমনের সাথেও কথা বলে। আমনও ঠিক একই কথা বলেছিল, কাজে ভুল নেই। পরে স্টেশনের লোকজনদের জিজ্ঞেস করেছিল এরম কোনো ঘটনা ঘটেছে কি না, কেউ বলতে পারেনি। তবে বলেছিল একজন চাওয়ালা অনেক বছর আগে একটা দুর্ঘটনা এই জায়গাটায় হয়েছিল, যে জায়গাটার কথা বলা হচ্ছে। তারপর কয়েকজন বলেছে দেখুন রেল লাইনে এই ধরনের দুর্ঘটনা হয়নি, এরকম জায়গা গোটা ভারতবর্ষে পাওয়া যাবে কিনা সন্দেহ। তো ভারতবর্ষের কথাই বলবো, বিদেশের কথা আমরা কতটুকুই বা খবর রাখি। তো সব জায়গায় কম বেশি অ্যাক্সিডেন্ট হয়, কেউ বলতে পারবে না অ্যাক্সিডেন্ট হয় না। তবে যে বিষয়টা বলছিল ওরকম একটা ঘটনা বহু বছর আগে হয়েছিল, যে শরীরটা পাওয়া গেছিল, মাথাটা পাওয়া যায়নি। মানে এত ট্রেনের গতি ছিল, মাথাটার যে গিয়ে কোথায় পড়েছিল কেউ জানে না। সেই রাত থেকে মাঝে মাঝেই অনেক লোক, অনেকে থাকে যে আগের ট্রেন বন্ধ বা কোনো কারণে যে অনেকে রেল লাইন ধরে শর্টকাটে, যে রাস্তাটার কথা উনি বলছেন, অনেকে বাড়ি ফেরার চেষ্টা করে। তো রাত 12টার পর ওরকম মাথাহীন কাউকে দাঁড়িয়ে থাকতে অনেকে নাকি দেখেছে। এবং যখনই কেউ দেখে সে কিছু খুঁজছে, তার মুখটা নেই। আবার কেউ যদি মুখ দেখে একটা থ্যাবড়া মতো মুখ, বা অনেকে দেখেছে যে হাতের মধ্যে বলের মতো কি একটা নিয়ে ঘুরছে, এরকমও দেখেছে। তো নানা মুনি নানা মত। তো জয় আর আমানের যে মনের ভুল না, সম্পূর্ণ কল্পনা নয়, সেটা তো বলার কোনো আর সন্দেহ রাখে না। আর কল্পনা হলে ছেলেগুলো যেভাবে বাড়ি ফিরেছিল, তাদের বাড়ির লোকের অভিজ্ঞতা শুনলে সবাই ভাববে যে অন্য কোনো রকম বিপদে পড়েছে সবাই ভেবেছিল। মানে কোনো অ্যান্টি সোশ্যালের পাল্লায় পড়লে, বা যে প্রাণ হাতে করে বাড়ি ফিরলে মানুষের যে অবস্থা হয়, তার বাড়ির লোকেরা দেখি ভয় পেয়ে গেছিলো যে কী অবস্থা। ধন্যবাদ আপনাদের দুজনকেই অলৌকিক জোনে ঘটনা পাঠানোর জন্য। কাকুলিদিকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ দাদা, আপনি প্রথমবার ঘটনা পাঠালেন। আপনার স্ত্রী একজন ফেসবুকের বান্ধবীর থেকে ঘটনা শুনেছিল, তো সেই ঘটনাটা আপনাকে বলেছে আর আপনি পাঠিয়েছেন। তো সুতরাং আপনাকে আর আপনার স্ত্রীকে এবং যিনি ঘটনা বলেছেন ওনাকে, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করছেন রত্না দেবনাথ, লিখছেন থ্যাংক ইউ সহেলি, প্রথম ঘটনাটা খুব ক্রিপি। তাপসী কুণ্ডু লিখেছেন এই ধরনের ঘটনা সত্যি হয়ে থাকে, এটা কোনো মিথ্যে না। পরে আমিও দুটো ঘটনা সম্পর্কে জানাবো, অবশ্যই জানাবেন। বন্যা মুখার্জি লিখেছেন জয় ঠাকুর মা স্বামীজি। গৌরীপ্রসাদ দাস লিখেছেন উনি কি হার্টের পেশেন্ট? ওনার হার্ট নিশ্চয়ই দুর্বল, উনি ডক্টরকে দেখান। হ্যাঁ, উনি হার্টের পেশেন্ট, ওনার চিকিৎসাও চলছে, তবে খুবই অসুস্থ, যেটুকু উনি লিখেছিলেন। কাকলি রয় লিখেছেন খুব ভয়ের ঘটনা। সম্রাট ব্যানার্জি লিখেছে ভূতেরা নারকোল খায় নাকি বুঝি। দেখুন বিষয়টা হচ্ছে আমরা জানি না কি খায় কি না খায়, ব্যাপারটা হচ্ছে অনেকে আরও কয়েকজন কোয়েশ্চেন করেছেন বলে আমি মনে করছি উত্তর দেওয়াটা উচিত। ওনার যারা অতৃপ্ত আত্মা, যেমন দেখবেন আমাদের সাধারণ যারা মানুষের, মৃত মানুষের উদ্দেশ্যে দেখবেন যখন শ্রাদ্ধের কাজ হয়ে যায়,
গঙ্গার ধারে বা কোনো প্রতিষ্ঠিত পুকুরের ধারে খাবার রেখে পেছন ঘুরে চলে আসার নিয়মটা প্রতিটি হিন্দু পরিবারে আছে, সবাই পালন করে, সাধারণ মৃত্যুতেও পালন করা হয়। তো কি ভূত কি খাবার খায় আত্মা এসে? তো ওগুলো আমাদের সংস্কার। তারা মনে করেন যে অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে যে খাবার দেওয়া, তিনি মুক্তি লাভ করবেন, এটা একটা সংস্কার আমাদের। বিশ্বাস যদি নাও করেন, সংস্কারটা তো আছে, সেটা তো আপনি আশা করি মানবেন। আর দ্বিতীয় কথা হলো, যারা ওভাবে মারা গেছে তারা অতৃপ্ত, মানে তাদের অপঘাতে মৃত্যু হয়েছে, সময়ের আগে মৃত্যু হয়েছে। যারা বড় বড় জ্যোতিষী বা গুরু যারা আছেন তারা বলেন তারা জল এবং খাবারের জন্য প্রচণ্ড কষ্ট পায়, আর ততটা কষ্ট পায় ততদিন অবধি যতদিন না অরিজিনাল যতটা তাদের বাঁচার কথা ছিল। ধরুন কারোর বাঁচার কথা ছিল 80 বছর অবধি, তার 22 বছরে হয়তো অপঘাতে কোনো কারণে মৃত্যু হলো, মানে ওই সময়টুকু তাদের অনুযায়ী, বক্তব্য অনুযায়ী তারা ওইভাবে ঘুরে বেড়াবে আর মারাত্মক কষ্ট পায়। এক ফোঁটা জলের জন্য তারা হাহাকার করে। তো অনেক বড় বড় গুরুদেবের বই থাকলে আপনি পড়ে দেখবেন, সেখানে এই ধরনের কথা বলা হয়। তো ওইটা নারকোলের মধ্যে হয়তো আরও কিছু মন্ত্রপুত ছিল, সেটা দেওয়া হয়েছিল ওখানে যারা আছে সেই আত্মারা যাতে মুক্তি পেয়ে যায়, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের সেই কষ্টটা যারা মুক্তি পায় তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তো এবং সেখানে তো দেখা গেল যে কিছু নেই। আচ্ছা অর্ণব, আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কথা বলছেন কেন? আচ্ছা বুঝলাম না। একজন লিখেছেন রিনা সাধু খান রয়, ঢপের গল্প এসব কিছু হয় না। ব্যাস, আপনি যখন বলছেন তাহলে হয়তো হয় না। গৌতম অধিকারী লিখেছেন রাত্রে বহু বছর বেলুড় টু বালি গেট পর্যন্ত নাইট ডিউটি করেছি, জানি না কীরকমভাবে মনে হয়, কে কীরকমভাবে মনে হয়। আচ্ছা, ওনারাও এখানকার লোকাল লোক, কিন্তু ওই যে বললেন যে উনি একটা মন্ত্রপুত যে নারকেলটা নিয়ে গেছিলেন, যেটা জন্য তারা ছুটে এসেছিল, না হলে কিন্তু দেখতে পেতো না। সেটা ওই গুরুদেবও বলেছিলেন যে এমনি এমনি শুধু শুধু সারা রাত হেঁটে বেড়ালেও কিচ্ছু দেখতে পাবে না কেউ, কারণ ওরা জানে যে একটা খাবার নিয়ে এসছে। শুধু তাই না, সাধারণ পশুদের ক্ষেত্রেও আপনি দেখবেন, আপনি রাস্তা দিয়ে এমনি যান, কটা কুকুর আসবে, কিন্তু আপনি একটা খাবার নিয়ে দেখবেন যারা খাবার দেয় প্রতিদিন কুকুরকে, ঝাঁক ঝাঁক বেঁধে এসে যায় খাবার খাওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে এভাবেও ভাবলেও উত্তরটা পাওয়া যায়। তৃণা সেনগুপ্ত বলছেন এগুলো সত্যি হয় না। আচ্ছা ঠিক আছে। ললিত রায়, আমি অলৌকিক ভূত প্রেত খুব বিশ্বাস করি, জানতে চাই প্রথম ভৌতিক ঘটনাটা কবেকার, কারণ রেলে কাটাকে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আচ্ছা, ঘটনাটা আপনি আরেকবার শুনবেন, দেখবেন উনি বছরটা মেনশন করেছেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, লেখা ছিল। ডোলা মুখার্জি, ডিলাইটফুল কার র্যালি, মাম্পি, শ্রাবণী মুখার্জি, বাবাই দাস, বাবাই গীতা গোস্বামী, শ্রাবণী মুখার্জি, শিবাশিস সেন, পূজা দাস, পাপিয়া চ্যাটার্জি, অমিত দুবে, সুপর্ণা বাজাল, রূপা দে, কাকুলিদি লিখছেন ঘটনা দিয়েছি দেখেছো? নিশ্চয়ই দেখেছি, এবং আপনার ঘটনা আজও পাঠ করা হয়েছে। সায়ক লিখছেন খারাপ লাগলো শুনতে। খুশির পরশ লিখছেন জ্ঞান হারিয়ে ফেলা মহিলাকে প্ল্যাটফর্ম পর্যন্ত কি করে নিয়ে আসা হলো? কোনো রকমে ধরে বেঁধে নিয়ে এসছে, কি করবে? দ্য রয়্যাল বেঙ্গল লিখছেন দিদি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড তোমার সব গল্প শুনি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। প্রণব মুখার্জি লিখছে বালি হল্ট কি বালিঘাট বা বালিখাল কোনখানকার ঠিক বুঝলাম না, এটা আমি বলতে পারবো না। উনি যদি কখনো আবার ঘটনা পাঠান আমি নিশ্চয়ই জিজ্ঞেস করব, আমি বিষয়টা জানি না, আপনি হয়তো ওখানকার লোকাল, আপনি হয়তো জানেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভরাত্রি।